আজকে আমি আলোচনা করব যে একটা যুগের কথা হলো। রবীন্দ্রনাথ বেঁচে থাকতে গিয়ে রবীন্দ্রনাথ এক নাম্বার ছিলেন গোটা ভারতবর্ষে? মোটেই না। প্রথম রবীন্দ্রনাথের জীবনটা ৮০ বছরে ভাগ করা যায়। ৮০ বছরের জীবনটাতে ৪২ বছর তিনি এক নাম্বার ছিলেন। ৪২ বছর, এই জিনিসটা বুঝতে হবে। ৪২ বছর তিনি এক নম্বর ছিলেন ১৯০২ সাল পর্যন্ত। আর ১৯০২-এর পর থেকে ১৯০২ সাল থেকে ইকবাল আসা শুরু করে। তো এটাকে আমরা ধরতে পারি যে প্রথম ১০ বছর তো তিনি কবিতা টবিতা লিখতেন না, তিনি ছোট ছিলেন, ক্লাস 4-5-এ পড়েন। তার হোম স্কুলিং হয়েছিল রবীন্দ্রনাথের। তাইলে রবীন্দ্রনাথ যে এক নাম্বার হয়ে উঠলেন সেটা কত সাল থেকে? এটা ধরা যায় ১৮৮২ লাগাতার তিনি বঙ্কিমকে অ্যাটাক করতে থাকলেন। তো ৮২ থেকে ১৯০২ সালেও না, ১৯০৭ সাল পর্যন্ত আমরা ধরতে পারি। তো ৮৭ থেকে, কারণ ওই ৮২ সালে তার বয়স ২০ বছর, আরও ৫ বছর আমি ধরতে পারি বঙ্কিম। মানসীটা যখন প্রকাশ হলো, মানসীটা প্রকাশের পর থেকে মানসী ১৮৮৭-৮৮ সালের দিকে প্রকাশ হয়েছে। তাহলে এই মানসিক কাব্যগ্রন্থ প্রকাশের পর থেকেই রবীন্দ্রনাথ আমরা ইন্টেলেকচুয়াল জগতে একটা নেতৃত্ব ধরে নিতে পারি, এবং ১৯০৭ সাল পর্যন্ত তার এই নেতৃত্বটা ছিল। তো ১৯০৪ সালেই কিন্তু একটা বিরাট একটা চমৎকার এই প্রকাশ হয়ে যায় আল্লামা ইকবালের, সেটা সারে জাহাঁ সে আচ্ছা। গোটা ভারতে এটা বিখ্যাত হয়ে যায়। এবং এটা কোনো ইসের গান না, রবীন্দ্রনাথের যে আমরা আমার সোনার বাংলা আমি তোকে ভালোবাসি, এটা কোনো দার্শনিক গান না। ওমা তোর মুখের জয় কি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, কি শোভা কি ছায়া গো। আর একটা গান কি আছে যেন, এই ঘ্রাণে আমের বনে ঘ্রাণে পাগল করে। এইসব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা ওইটাতে নেই, ওটা একটা দার্শনিক। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, हम बुलबुल है इसके गुलशता हमारा, এ অবরোধ গঙ্গা ইয়াদ হে তুঝকো জব উতার রাহা থা কারো হামারা। মানে এখানে সময়ের যে ব্যাপারটা, যদি দেখেন যে একটা মানুষ সুস্থ না পাগল, তাকে ডেট জিজ্ঞেস করলে সে ডেট বলতে পারে না, কারণ অবস্থান অনেকে বলতে পারলেও সময়টা সে বলতে পারে না। কারণ সময় একটা মানুষ, সময় হলো, আর পৃথিবীতে আর কোনো জীব ঘড়ি আবিষ্কার করেনি। ঠিক আছে? এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের যে ইটা আছে, যে একটা খরগোশ ঘড়ি দেখতে দেখতে চলছে, একটা খরগোশ ঘড়ি দেখতে দেখতে চলছে। তাহলে কি হচ্ছে ঘড়িটার, এই খরগোশটার? তো খরগোশটা ঘড়ি দেখতে দেখতে চললে তার কি হচ্ছে? খরগোশটা মানে একটা খরগোশ তো কোনো ঘড়ি দেখে না। যতই ছটপট করুক, যতই চালাকি দেখায়, একটা বান্দর, একটা কাক, আমরা বলি যে শিয়াল, কাক, এরা খুব চালাক। কিন্তু কেউ কি সময় এটা আবিষ্কার, তাদের কি ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডার নেই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিন্দুদের মধ্যেও ক্যালেন্ডারের সে অভাব ছিল। শকাব্দ যে একটা এই ক্যালেন্ডারে আমরা পাই, সেটাও কিন্তু আজ আর চলে না। তাহলে এই যে যেটা বাংলা সাল বলে, এটা কিন্তু মুঘল যে হিজরি সাল থেকে, এটা থেকে একটু আলাদা করে নেওয়া হয়েছে, সৌর বছরে করে নেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে সময়ের যে বিরাট একটা আহ, সময়ের যে বিরাট একটা অভিঘাত, সেই অভিঘাতে আমরা রবীন্দ্রনাথকে এক নাম্বার বানিয়ে ফেলেছি। কিন্তু রবীন্দ্রনাথের যে ১৯০৭ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত বা ১৯৪২ সাল পর্যন্ত আমরা রবীন্দ্র রাজ্যে বসবাস করিনি। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যারা জ্ঞানীগুণী হয় তারা কিন্তু তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পলিটিক্স, সাহিত্য আর পলিটিক্স ভেরি মাচ ই। কিন্তু রবীন্দ্রনাথ তো মানে শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন যে অখণ্ড ভারত চেয়েছিলেন। কিন্তু আমরা তো একেবারে ঝাঁপায়ে পড়েছিলাম পাকিস্তান তৈরির জন্য, কারণ ওই সময় রবীন্দ্রনাথের ওই পরিমাণ আমরা শ্রদ্ধা করতাম না। কারণ ওই সময়টা ছিল ইকবালের যুগ। এই আব্দুল ঈশার নাম কি বলে, এই আজাদ, যে হলো গিয়া এই হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ এর একটা এই কবিতা বা এই ধরনের একটা লেখা ছিল যে আমি অন্যদের সময় বেঁচে ছিলাম। তা আসলে তো আমরা একটা অন্যদের সময় বেঁচে থাকছি। তো অন্যদের সময়টা কি, এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে যে ইটাকে বুঝতে হবে যে পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করা, মানুষের চেতনা। ৭১ পর্বে আমরা আরেকটা যুগে চলে গেছি, যে যুগটা অনর স্থবির, যেখানে সময়ের কোনো ই নাই। এই যে রবীন্দ্রনাথের যেমন ওই যে ব্রাহ্মণরা কিন্তু আগে ওই ভারতবর্ষে ধ্যান করে কাটাই দিত, কত বছর ধ্যান করেছে আর বলতে পারে না। তো এই অবস্থাটা হয়েছে আমাদের। যেমন আপনি এই যে এই বড় বড় যারা এই বাংলাদেশে সলিমুল্লাহ খান, বা এই নাম কি বলে বদরুদ্দিন ওমর, বা এই দাউদ হায়দার, বা এই যারাই তসলিমা নাসরিন,
যারাই নিজেদেরকে খুব চিল্লাপাল্লা করে তাদেরকে কেউ টিএইচ গ্রিনের ফিলোসফি নিয়ে আলোচনা করতে শুনেছেন? টিএইচ গ্রিন কিন্তু প্রচণ্ডভাবে মার্কসের তিনি প্রায় বঙ্কিমের সমসাময়িক সময় 1837-38 সালে জন্মেছেন। তারপরে এই 45 বছর মনে হয় বেঁচে ছিলেন বড়জোর। অক্সফোর্ডের টিচার ছিলেন। টিএইচ গ্রিনের একটা বিরাট দর্শন ছিল। টিএইচ গ্রিন হলো ব্রিটিশ দার্শনিক। তিনি বলতেন যে মার্কস যে বলতেন যে এই সম্পত্তির গদির উপরে কেউ বসে থাকতেছে, আসলে তো সম্পত্তি তো স্থবির না। আজ যে বড়লোক কাল সে গরিব, কাল যে বড়লোক আজ সে কাল যে গরিব আজকে সে বড়লোক। তাহলে কি হচ্ছে, এটা হলো কন্টিনিউয়াস ফ্লাক্সের মধ্যে আছে, গতির মধ্যে আছে, ফ্লোর মধ্যে আছে। তো কাজেই একজন গরিবকে বড়লোক হতে যেমন পরিশ্রম করতে হয়, একজন বড়লোককে বড়লোক থাকতে গেলেও পরিশ্রম করতে হয়। তো এই জিনিসটা বুঝতে হবে যে মার্কসের মতবাদের অনেক ত্রুটি আছে। তো সেই ত্রুটিগুলো কিন্তু আমাদের এখানে রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে ধরিয়ে দেয়নি। টিএইচ গ্রিনের কোনো আলাপই নাই। সম্ভবত টিএইচ গ্রিন তিনি পড়েননি। তিনি পড়ার দরকারই বাকি, কিন্তু ম্যাট্রিক পরীক্ষাও দেননি। তিনি চলে গিয়েছিলেন, ওখানে যাইয়া তিনি নাম কি বলে প্রত্যাখ্যান করেছেন, এই যে নাম কলেজ শিক্ষাকে বাদ দিয়েছেন। তো একটা কথা এই বলেছিলেন, প্রমোদ চৌধুরী বলেছেন যে তারা কলেজ শিক্ষাকে প্রত্যাখ্যান করিয়েছিল বলেই মনের বল বজায় ছিল, বা মনের বল বজায় ছিল বলে কলেজ শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল। কথাটা কি আসলে ঠিক? কলেজ শিক্ষার বিদ্যা এত বিষদগার কেন? কারণ রবীন্দ্রনাথ খুব পণ্ডিত হয়ে গেছে ঈশ্বরের দৃষ্টিতে, নাম কি বলে এই প্রমোদ চৌধুরীর দৃষ্টিতে। রবীন্দ্রনাথের থেকে ট্যালেন্টেড পার্সন তো ছিল উপমহাদেশে। তিনি যখন বীরবল নাম নিয়েছেন, বীরবল তো এদেশের লোক না, বীরবল তো উত্তর ভারতের লোক। তো বীরবল তো সর্বভারতীয় একটা চরিত্র। তো বীরবল সর্বভারতীয় সবচেয়ে জ্ঞানী ছিলেন তো ওই সময় ইকবাল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইকবাল যখন পিএইচডি করে আসতেছেন এবং রবীন্দ্রনাথ একটা সেই তুলনায় মূর্খই। কারণ ওই সময়কার যে লাস্কি, টিএইচ গ্রিন যে আর বার্ট্রান্ড রাসেল, তিনজনেই কিন্তু দর্শনে প্রচণ্ড আলাপ হচ্ছে। কিন্তু আমরা রবীন্দ্রনাথ রবীন্দ্রিক যারা, তাদের কাছে আমি এই ভিডিওর মধ্যে প্রশ্ন করতে চাই যে রবীন্দ্রনাথ টিএইচ গ্রিন সম্বন্ধে কী বলেছেন, লাস্কি সম্বন্ধে কী বলেছেন, বার্ট্রান্ড রাসেলের কী সমালোচনা দিক করেছেন। তা কাজেই এই যে নতুন একটা যুগ আসছে যেখানে অক্সফোর্ড কেমব্রিজের সাথে এই গটিনজেন, হ্যাঁ, মিউনিক ইউনিভার্সিটি, হ্যাঁ, এগুলোর যে কম্পিটিশানগুলো হচ্ছে সেইখানে, বা এই যে বার্লিন ইউনিভার্সিটি যেটা হ্যাম্বোল্ড ইউনিভার্সিটি এখন, সেগুলোর যে কম্পিটিশান হচ্ছে, সেখানে বাঙালির অবস্থানটা কোথায়? এই যে নতুন জার্মান অভিঘাত, যে জার্মানরা যে আবার বিশ্বযুদ্ধ শুরু করবে, এটার তো ঘোষণাই করে দিয়েছিলেন ইকবাল। ফলে পাঞ্জাবিরা কিন্তু সোলজার হিসেবে খুব এই সেনাবাহিনীতে নিজের, কারণ তিনি তো ওপেন ঘোষণা করে দিয়েছিলেন আল্লামা ইকবাল যে নেহিসান জগতে মির্জা আগে দাস্তান ভিনেগা দাস্তান আমি, তুমি যদি না বুঝো তাহলে হারিয়ে যাবা, কোনো কাহিনী তো তোমাদের কাহিনী থাকবে না। তাই সেই নতুন যুগের যে সাথে আমাদের যে অবস্থান, সেই জায়গাটায় তো আমরা যেমন যারা উত্তর ভারতীয় দর্শন পড়ে, বা যেটা তারই একটা অনুবাদ, যেটাকে বলি দক্ষিণ ভারতীয় দর্শন, তাদের মাথার আশেপাশে একটা চমকদার হাওয়া, মাথা সূর্যের মতো জল করতে থাকে। এটা আমাদের বাঙালিদের কি থাকে? আমরা তো রবীন্দ্র দর্শনে বিশ্বাস করি। তার ফলে কিন্তু বাঙালি ভাবতেও পারে না যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে হবে। কিন্তু একজন ঋষি সুনাক, সে 1 বছর 8 মাস ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিল, ইংল্যান্ডের সবচেয়ে পাওয়ারফুল। যারা ইংল্যান্ড আমাদের 200 বছর শাসন করেছে, একজন পাঞ্জাবি তাদেরকে 2.5 বছর শাসন করেছে। তাহলে ওরা 2.5 বছর আমাদের শাসন করেছে, আমরা 2.5 বছর শাসন করেছি। তাহলে করেছি তো। তাহলে এই যে দেওয়া নেওয়া, আমরা কি চিরকালই মার খেয়ে যাবো? মার দিতে পারবো না। আমরা কি চিরকালই শাসিত হব? শাসন করতে পারবো না। তো এই জিনিসটারই কিন্তু বিরুদ্ধে প্রতিবাদ ছিল আল্লামা ইকবাল। তো এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে কিন্তু 3টা ছিল, 3জন প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছিলেন। একজন হলো আল্লামা ইকবাল, একজন হলো বেগম রোকেয়া, একজন হলো নজরুল। তাহলে এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা দেখি না। নজরুলের সাথে রবীন্দ্রনাথের কিন্তু বিরাট তর্ক বেঁধে গিয়েছিল, খুন শব্দটা রক্ত আকার ব্যবহার হবে না এই হত্যা অর্থে ব্যবহার হবে, এটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে নজরুলের বিরাট তর্ক হয়ে গিয়েছিল। কিন্তু সেই তর্কের ভিতরে আমরা ঢুকি না। আমরা চেষ্টা করি রবীন্দ্রনাথ আর নজরুলকে রিকনসিলেট করার। নজরুল তো রবীন্দ্রনাথ থেকে বড় দার্শনিক দিক থেকে, এই জিনিসটা বুঝতে হবে। হয়তো জ্ঞান কম ছিল, কিন্তু হৃদয়ের দিক থেকে, হার্টের রবীন্দ্রিক শয়তানির মধ্যে তো নজরুল ঢুকেন নাই। ফলে আমরা যখন একটা 13 হাত বিচিকে 12 হাত ব্যাগের মধ্যে ঢুকাইতে চাই, সে তো ঢুকবে না। তো এই অসম্ভব কাজটাই কিন্তু করতেছেন। তাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যেমন এই ঝগড়ার সময় রবীন্দ্রনাথ নজরুলের কথাটা লিখছিলেন যে আমি তো কতবার আপনার বাসায় গেছি, আপনি তো একবারও আমার বাসায় আসেননি। এই ঝগড়ার পরেও কিন্তু এই যে এত বড় একটা কথা গোটা বাংলায় ছড়িয়ে গেল যে রবীন্দ্রনাথ কখনোই নজরুলের বাসায় যাননি। কিন্তু তারপরেও
কি তারপরে তো আরো 10-12 বছর বেঁচে ছিলেন রবীন্দ্রনাথ। তারপরে ওই 10-12 বছরে কি একবারও এই ঈশ্বর বাসায় গিয়েছিলেন রবীন্দ্রনাথ, নজরুলের বাসায়? না, জানি। হ্যাঁ, তিনি গিয়েছিলেন। তারপরে তিনি গিয়েছেন কোথায় গিয়েছেন? আল্লামা ইকবালের বাসায় গিয়েছেন। 1935 সালের 1935 সালের এই 14ই ফেব্রুয়ারি গেলেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 1935 সালের 14ই ফেব্রুয়ারি তিনি যখন ইসে গেলেন, তখন কিন্তু ইকবাল এতটাই ঘৃণা করতেন রবীন্দ্রনাথকে যে রবীন্দ্রনাথের সাথে দেখা দেননি, তিনি চলে গিয়েছিলেন ভাওয়ালপুরে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে প্রচণ্ড বিরোধ ছিল। দুজনের কবিতা যদি পড়েন, দুজনের কবিতা কোনো মিল নাই। ঈশ্বর যে এই আশারি খুদি 1915 সালে পাবলিশ হয়, তারপর থেকে তিনি ক্রমাগত হাফিজ এবং রবীন্দ্রনাথকে বেনামিতে, আর হাফিজকে নাম ধরে তিনি অ্যাটাক করতেন। কাকে অ্যাটাক করতেন? হাফিজ এবং রবীন্দ্রনাথকে। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথকে আমরা যে 1 নম্বর করে তুলেছি আজকে, সেটা কিন্তু 1945 সালে 1947 সালে যখন পাকিস্তান পয়দা হয়, যখন আমরা পাকিস্তানকে তৈরি করি, যখন দুটা একই রাষ্ট্র হয়ে গেছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, যখন লাহোর, ঢাকা, পেশোয়ার একই ইসে গণনা করা হতো, একই ফিলোসফিতে গণনা করা হতো। কিন্তু 1971 পরে কি হলো, আমরা মানে এই উর্দু শেখাকে পাপ মনে করলাম। পাপ, একটা ভাষা শেখা কিন্তু এটা পুণ্য, এটা কোনো পাপ না, এই জিনিসটা বুঝতে হবে। তো এই যে আপনি যদি করাচি থেকে এই পর্যন্ত বিহার পর্যন্ত চলে যান, আপনি কিন্তু দেখবেন যে মুসলমানরা হিন্দুদের থেকে টপ। এটা কিন্তু আজকাল বাঙালি মুসলমান জানেই না। এটা কিন্তু সম্পূর্ণভাবেই কলকাতার কনস্পিরেসি। কলকাতার লোকেরা এই রবীন্দ্র জীবনী থেকে রবীন্দ্রনাথ যে ইকবালের বাসায় গিয়েছেন, সেইটা এই লাইনগুলো তারা মুছে দিয়েছে। তাহলে এই যে মিথ্যাচারগুলো কেন? কারণ তারা একটা অজ্ঞানতাকে পূজা করতেছে কলকাতার এরা। অজ্ঞানতার যদি দেবী থেকে ওরা যদি সরস্বতীর পূজা করে, আসলে সরস্বতীর পূজা করে না, একটা অজ্ঞানতার দেবী পূজা করতেছে। যারা কি করতেছে, এই গালিবের যে শ্রেষ্ঠত্ব, মির্জা স্যার সৈয়দের ইতিহাস, স্যার সৈয়দের আলিগড়ের কার্যক্রম, আলতাফ হোসেন আলিগড়ের ক্যারাভান। তা আলিগড়ের ক্যারাভান নামে একটা বই আছে স্যার সৈয়দের না, বইটা হলো সৈয়দ আলতাফ হোসেন হালি। তো এইসব বইগুলো আজকে বাঙালি মুসলমান পড়ে না, এই জিনিসগুলো পড়ে না। তারপরে মাদ্রাজাদের ইসলাম, এগুলো পড়লে আপনি চোখে টস টস করে পানি পড়তে থাকবে। অতীত গৌরব কথা এবং ভবিষ্যতের আশা। তো এই জিনিসগুলো যেখানে আমরা পড়তে থাকবো, তখন কি হবে, বাঙালি আবার বাঙালি মুসলমান কি হবে, সূর্যের মতো। তো একটা বই লিখেছে প্রথমা রায় মণ্ডল, তিনি লিখেছেন আত্মপরিচয়ের আবর্তে বাঙালি মুসলমান। তো বাঙালি মুসলমান আত্মপরিচয়ের আবর্তে নাই, বাঙালি মুসলমান আত্মপরিচয়ের সূর্যে আছে। এই জিনিসটা বুঝতে হবে। তারা এখন এই জেনজির পর থেকে তারা ইকবালকে বুঝতে শিখেছে, টি.এইচ. গ্রিনকে বুঝতে শিখেছে, লাস্কিকে বুঝতে শিখেছে, তারপরে এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, বার্টন রাসেলকে বুঝতে শিখেছে। এখানে পাওয়ার বেশি হবে, ক্ষমতাশালী, না পুঁজি বেশি ক্ষমতাশালী, না পিপলস উইল, যেটা ডেমোক্রেসি বলো ক্ষমতাশালী। যেমন এই না কি বলে, ওই সময় যে জার্মান দার্শনিকরা এই একটা কথা প্রায় বলতো যে মানুষের দুটো সম্পদ, একটা হলো উইল, একটা হলো নলেজ। তাহলে একটা হলো ইচ্ছাশক্তি, একটা জ্ঞান। তো বাঙালির যে বাঙালি কি একটা বিরোধীদের মধ্যে আছে, যে যখন বাঙালি রবীন্দ্রনাথ পড়ছে, তার জ্ঞান তো বাড়তেছে, তার ইচ্ছাশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ পড়লেই আপনার ঘুম পেয়ে যাবে, রবীন্দ্রসঙ্গীত বাজাইলে আপনি ঘুম পেয়ে যাবে। আমার সোনার হরিণ চাই, মানে কি তিনি এখানে ব্যঙ্গ করতেছেন যে তুমি সোনার হরিণ চাও না। আরে বাবা, জীবনটাই তো সোনার হরিণ। মানুষ বাঁচবো কিনা ঠিক আছে, তারপরে তো মানুষ ডাক্তারি পড়ে, ঠিক না? তাহলে এই যে অসীমতায় চরম হাজার হাজার কোটি বছর যে বেঁচে থাকার সম্ভাবনা, তার মধ্যে মানুষ বাঁচে কয় বছর? মহাকালের তুলনায় মানুষের জীবন তো একটা পদ্মপাতায় পানির মতো। তারপরে তো মানুষ ডাক্তারি শিখে, 4-5 বছর ধরে শিখে যে তার আয়ু আরো 10-12 বছর বাড়ানো যায় মানুষকে। কিন্তু 10-12 বছরের জায়গায় 100 বছর বেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? একসময় মানুষ কি কল্পনা করতে পেরেছে যে আমি ঢাকায় একটা কর্ডলেস মোবাইল দিয়ে একটা মোবাইল দিয়ে কথা বলবো, যখন তার নাই, যেখানে আমি সেই একটা মানুষ যে ধরবে, সে মানুষটা কথা বলবে। আপনি সায়েন্স ফিকশনে এই জিনিসগুলো পাবেন না। আজ থেকে এই যে এই নাম কি বলে, আপনি টিএনটি তো হয়ে গেছে, মোবাইল কিন্তু ওই সময় ছিল না। এই জিনিসগুলো বুঝতে হবে। মোবাইল যে সেল ফোন টেকনোলজি, এগুলো ছিল না। তাহলে এই সেল ফোনগুলো টেকনোলজিগুলো কীভাবে আসলো? যদি আপনি এই পান, এই যে আজ থেকে 50 বছর আগের ওইগুলোতে আপনি পাবেন না। যে আইজাক অ্যাসিমভ, আর্থার সি ক্লার্ক, হ্যাঁ, এদের সায়েন্স ফিকশন এগুলো আপনি পাবেন না। তাইলে মানুষ যেটা ভাবতে পারছে না, মানুষ সেটা আবিষ্কার করে ফেলতেছে। তাই আমরা এমন একটা যুগে আছি, কাজে আমাদের এটা বুঝতে হবে যে বাঙালি মুসলমান থেকে তার আত্মপরিচয়ের জায়গায় আসতে হবে। বাঙালি মুসলমানকে ওই আমরা এই চট্টগ্রাম চক্রকে ভুলে যাব। যে প্রথমা রায়চৌধুরী যে বইটা লিখেছেন আত্মপরিচয়ের আবর্তে বাঙালি মুসলমান, এই বইটাতে কিন্তু উৎসর্গ করেছেন কাকে জানেন? এই চট্টগ্রামের সেই নাস্তিকের নাম হলো আহমদ শরীফ।
এত এত মূর্খ বাংলা টিচারগুলো, এদের কথা আর কি বলবো। তাই এই জিনিসটা আমাদের বোঝার সবসময় চেষ্টা করতে হবে যে ওই সময় কিন্তু আরেকজন ছিল বেগম রোকেয়া। বেগম রোকেয়া কিন্তু প্রচণ্ডভাবেই রবীন্দ্র ভক্ত ছিলেন, রবীন্দ্রের সাথে জীবনেও দেখা করেননি, রবীন্দ্রনাথ পাল্টা তার সম্বন্ধে কোথাও কোনো আলোচনা করেননি, অথচ এই যে প্রবাসিত লেখা প্রকাশিত হয়েছে বেগম রোকেয়ার, তারপরে এই নজরুলের যে এই পত্রিকাগুলা, ওই নবযুগ, তারপর লাঙ্গল, এইসব পত্রিকাও কিন্তু এই বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হয়েছে। কিন্তু বেগম রোকেয়া যখন মারা গেছেন তখন নজরুল সেখানে হাজিরা দেননি। তার কারণ বোধ হয় যে এই তিনি বেগম রোকেয়ার যে একটা ইনসাল্ট করে বসছিলেন যে নাম কি বলে, বাঙালি বাংলায় পুরুষ নয়, বেশিরভাগই সব মহিলা। তো এই যে কথাগুলো, এই কথাটা কিন্তু পরবর্তীতে আবার শীর্ষেন্দুও বলেছেন। শীর্ষেন্দু বলেছেন বাঙালি কেউ শার্ট প্যান্ট পরে, কেউ সালোয়ার কামিজ পরে, কিন্তু সবই মহিলা। শার্ট প্যান্ট পরলে মহিলা কি ছেলে হয়ে যায়? ছেলে হয় না। তার অন্তরটা পুরুষ হতে হবে, জ্ঞান গরিমা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, পার্সোনালিটি থাকতে হবে, ভবিষ্যৎ দৃষ্টি থাকতে হবে। সেই দৃষ্টিগুলো কি আল্লামা ইকবাল আমাদের ছিল। সেই জন্য তিনি লাস্কি পড়তেন, তারপরে এই বার্ট্রান্ড রাসেল পড়তেন, এবং ওই সময় যে টি.এইচ. গ্রিনের খুব নাম করা নাম ছিল, যারা এই বা ইসের অনেক উত্তর দিতে পেরেছিলেন মার্কসের যে কাজে। এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের যে এই যে হাসিনার যে ছিল রিজিম, এই রিজিমের পিছনে কিন্তু প্রথম আলোরও কিছুটা দায় ছিল। কারণ প্রথম আলো একটা কমিউনিস্ট পত্রিকা, এই এখানে কোনো কমিউনিস্ট দেশে কিন্তু আজ পর্যন্ত, পৃথিবীর অর্ধেক কমিউনিস্ট হয়ে গেছিল এক সময়। সে চীন, তারপরে রাশিয়া, তারপরে বুলগেরিয়া, অস্ট্রিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, কিউবা, ভিয়েতনাম, অনেক দেশ কমিউনিস্ট হয়ে গেছিল। কিন্তু সেখান থেকে অনেক দেশ ফেরত আসছে। আরও কিছু এখনও চীনা প্রায় 140 কোটি লোকের দেশে কমিউনিজম আছে, কিন্তু সেখানে কোনো আজ পর্যন্ত চীনে কোনো ব্যক্তিগত পত্রিকা নাই, প্রাইভেট পত্রিকা নাই, জনগণের পত্রিকা নাই, এগুলো সব সরকারি পত্রিকা। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে রিজিমের যদি পেপারও যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে, তাহলে মানুষ কার কাছে যায় বিচার চাইবে? আমরা জানি বা গণতান্ত্রিক দেশে থাকি, স্বৈরতন্ত্রের আন্ডারেও ছিলাম। তো এই জিনিসগুলো আমরা জানি যে যখন এই নাম কি বলে মানুষের রেজিম বা অন্যায় যখন হয়ে যায়, বিচারালয় বিচার পায় না, তখন পত্রিকায় থেকে মানুষের ভরসা। সেই পত্রিকায় কিন্তু এই যখন কমিউনিস্ট ঘেঁষা হয়ে যায় বা সরকারি হয়ে যায়, তখন সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে না। এবং আমাদের এখানে কিন্তু এই যে নাম কি হলো বাকশাল, এই বাকশালও কিন্তু পত্রিকা নিয়ন্ত্রণ করা হয়েছিল। কিন্তু প্রথম আলো বুঝতেই পারে না যে বাকশাল খারাপ কি জন্য। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করা লাগবে। তাহলে কি হবে, আমরা ওই রবীন্দ্রনাথের অত উত্তরসূরি করবো না। এখানে রবীন্দ্রনাথকে ত্রিমুখী আক্রমণ হয়েছিল। একটা হলো গিয়া নাম কি বলে এই রবীন্দ্রনাথের প্রতিমুখ, রবীন্দ্রনাথ কিন্তু অনেক অসহায় হয়ে পড়েছিলেন ওই সময়। ইকবালের দর্শন বাংলায় তখন প্রচলিত ছিল, আমরা পাকিস্তান চাইছিলাম, ইকবাল চেয়েছিলেন পাকিস্তান। এবং রবীন্দ্রনাথের দর্শন, ফররুখ আহমেদের দর্শন, গোলাম মোস্তফার দর্শন, এবং এই নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদের দর্শন ওই সময় প্রিভ্যালেন্ট হয়েছিল। তারপরে এই যে আরেকটার নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখন চর্চাটা ছেড়ে দিয়েছি। আমরা খালি আহমেদ শরীফ আর হুমায়ুন আজাদ দিতে হবে না। হুমায়ুন আজাদ কিন্তু কোথাও আপনি টি.এইচ. গ্রিন সম্বন্ধে একটা লাইন পাবেন না, লাস্কি সম্বন্ধে একটা লাইন পাবেন না। অথচ এই আমাদের যেখানে গণতন্ত্রের গুরু আব্দুর রাজ্জাক স্যার, কিন্তু যিনি আহমেদ ছফার গুরু, প্রফেসর আব্দুর রাজ্জাক কিন্তু সেই লাস্কির শিষ্য ছিলেন, এবং লাস্কির আন্ডারে তিনি পিএইচডি করতে যাচ্ছিলেন। তো সেই অসমাপ্ত বইটা আমার ইচ্ছা আছে যে ওইটা শেষ করার একটা, যে এই যে বইটাতে হবে যে ভারতের গণতান্ত্রিক দলগুলা, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি এটা। কিন্তু তার ওই জার্মান দর্শন না জানলে তিনি মহাত্মা গান্ধীর উত্থান বা ইকবালের উত্থান বোঝার কথা না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই সময়টা কিন্তু রবীন্দ্রনাথ প্রচণ্ড অসহায় ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু ভারতের 1 নম্বর কবি ছিলেন না, তখন ছিলেন ভারতের 1 নম্বর কবি আল্লামা ইকবাল। এবং আল্লামা ইকবালের উপরে প্রচণ্ড আক্রমণ চালিয়েছে, আল্লামা ইকবাল বলছে এই রবীন্দ্রনাথের এই দর্শনের উপরে আল্লামা ইকবাল, বেগম রোকেয়া এবং নজরুলের কিন্তু প্রচণ্ড আক্রমণ ছিল। আমার কথা বলে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।